ফিল্ম টিভিতে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ এক্সপ্লেইন করতে চলেছি দ্য গডফাদার পার্ট 2। এর পূর্বে গডফাদার পার্ট 1-এ আপনারা দেখেছেন মাইকেল কর্লিনিও তার বাবার সাম্রাজ্যকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজ আমরা দেখব মাইকেল কর্লিনিওর নিজের বেড়ে ওঠার গল্পটা শুরু হয় 1901 সালের দিকে। ইতালির বিখ্যাত শহর সিসিলিতে আমরা 9 বছরের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই, যে তার মার সাথে তার বাবার শেষকৃত্যের জন্য রওনা হয়েছিল। এই পরিবেশটা ছিল বেশ গম্ভীর এবং আবেগপ্রবণ, কারণ ছেলেটার বাবা কোনো সাধারণ রোগে কিংবা দুর্ঘটনায় মারা যাননি, বরং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে মারা গিয়েছিলেন। ছেলেটার বাবা সেই সময়কার সবচেয়ে বড় মাফিয়া ডন সিসিওর অত্যাচারের বিরুদ্ধে সম্পূর্ণ একা দাঁড়ানোর সাহস করেছিলেন, ফলে তাকে এই পরিণতি ভোগ করতে হয়েছিল। কিন্তু এই ব্যাপারটা আরও বেশি মর্মস্পর্শী হয়ে যায় যখন ডন এই বাচ্চার বড় ভাইকেও নিজের জন্য বিপদ মনে করে মেরে ফেলে। একই পরিবারের দুইটা লাশকে দেখা হয়তো এর থেকে বড় কোনো খারাপ আর কিছুই হতেই পারে না। বড় ছেলের মৃত্যুর পর এই পরিবারে কেবল 9 বছরের এই বাচ্চাটা এবং তার মা একমাত্র বেঁচে যাওয়া সদস্য ছিল। স্বামী এবং বড় সন্তানকে হারানোর পর এই ছেলেটির মায়ের কান্না যেন থামছিলই না। বড় ছেলের লাশকে বুকে জড়িয়ে মা ছোট ছেলেকে বাঁচিয়ে রাখার শপথ করে, কারণ তার আশঙ্কা ছিল ডন সিসিও হয়তো তার ছোট ছেলেকেও মেরে ফেলবে। এজন্য তিনি ছোট ছেলেকে সাথে করে একসময় ডন সিসিওর কাছে আসেন এবং তার কাছে মিনতি করে বলেন, আপনি আমার স্বামী এবং সন্তানকে মেরে ফেলেছেন। এখন এই দুনিয়াতে আমার ছোট ছেলে ছাড়া আর কেউ বেঁচে নেই। দয়া করে আপনি আমাদের জীবন ভিক্ষা দিন। আমরা এই দেশ ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। দ্বিতীয়বার এখানে আর আসব না। কিন্তু ডন সিসিও সেদিন মহিলার কোনো কথাই শোনে না। সে বলে, আমি যদি তোমার এই ছেলেকে ছেড়ে দিই তাহলে সে নিশ্চয়ই একদিন আমাকে মারার জন্য আবার ফিরে আসবে। অবশ্যই আসবে, কেননা ওর শরীরে তো ওর বাবা আর ভাইয়ের রক্তই বইছে। ডনের এ ধরনের কথা শোনার পর যখন ছেলেটির মা আর কোনো রাস্তা দেখতে পায় না, তখন তিনি বাধ্য হয়ে ডনের গলায় ছুরি ধরেন এবং নিজের ছেলেকে পালিয়ে যেতে বলেন। ছেলেটা মায়ের নির্দেশ পাওয়ার সাথে সাথেই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু মায়ের ভাগ্য খুব একটা ভালো ছিল না, কারণ হঠাৎ করে ডন তার মায়ের হাত থেকে ছুটে যায় এবং এই সুযোগে ডনের লোকেরা ছেলের মাটাকে গুলি করে ওইখানেই মেরে ফেলে। মূলত এভাবেই এক মা তার বাচ্চাকে জীবিত রাখার জন্য তার নিজের জীবনটা শেষ করে দিয়েছিল। এরপর 9 বছরের সেই ছেলেটি ডনের লোকদের কাছ থেকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে একটা পোর্টে এসে হাজির হয় এবং সেখান থেকে একটা জাহাজে উঠে আমেরিকায় চলে আসে। আমেরিকাতে পৌঁছাতেই ছেলেটির বন্দরে তার মতোই আরও অনেক রিফিউজিকে দেখতে পায়। জাহাজে আসা সকলকেই তখন চেকিং করা হচ্ছিল কাস্টমসের তরফ থেকে। এরপর যখন ছেলেটির চেকিংয়ের পালা আসে, তখন সেখানকার অফিসার তার নাম জিজ্ঞাসা করে। জবাবে সে ছোট্ট ছেলেটা তার নাম বলে ভিক্টর, কিন্তু সে তার নামের আগের অংশটা বলতে পারে না। এ সময় অফিসার পরিস্থিতিটা বুঝতে পেরে তার নাম কার্লিওন রেখে দেয়, কারণ সে যে শহর থেকে এসেছিল সেই শহরের নামও ছিল কার্লিওন। নিউ ইয়র্কে পাড়ি জমানোর পর থেকে ভিক্টর ওরফে ভিটো নিজের বাবা মা ভাইয়ের হত্যাকারীদের থেকে অনেক দূরে নিউ ইয়র্কে থাকতে শুরু করেছিল এবং তার নাম অ্যান্থেলিনো থেকে হয়ে যায় ভিটো কার্লিওন। কিন্তু একটা কথা তখন কেউই জানতো না, এই ছোট্ট নামের পরিবর্তন ছেলেটির সম্পূর্ণ ভাগ্যকেই একদিন বদলে দেবে, কারণ সামনের পুরো দুনিয়া এই ছেলেকেই গডফাদার হিসেবে জানবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ভিক্টর কার্লিওন আসলে গডফাদার কিভাবে হলো?
এর উত্তরটা জানার জন্য আমাদের 1917 সালের দিকে চলে যেতে হবে। ভিক্টর তখন মাত্র ২৬ বছর বয়সের যুবক। সে ইতোমধ্যে বিয়ে করেছে এবং তার একটা ছেলেও হয়েছে এবং তার নাম ভিক্টর রেখেছে সানি। এখানে আমাদের দেখানো হয় ভিক্টর খুবই সরল স্বভাবের মানুষ। সে একটা দোকানে কাজ করে, নিজের পরিবারের ভরণ পোষণ করে, কিন্তু একদিন তাকে লোকাল ডন ফানুচির জন্য চাকরি থেকে বের করে দেওয়া হয়। কারণ ছিল, যেখানে ভিক্টর কাজ করত সেখানে ডন ফানুচি ভিক্টরের জায়গায় নিজের ভাতিজাকে কাজ করাতে চাইছিল, যার কারণে বেচারা ভিক্টরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কাজ হারানোর পরে ভিক্টর অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়ে। এভাবে একদিন ভিক্টরের সাথে তার প্রতিবেশী ক্লেমেঞ্জির দেখা হয়। এই ক্লেমেঞ্জি ছোটখাটো চুরিচামারি করে বেড়াতো, আর কিভাবে যেন সে ভিক্টরকে নিজের দলে সামিল করে নেয় এবং পরে আস্তে আস্তে তাদের দল 2 জন থেকে 3 জনে পরিণত হয়। ওরা বিভিন্ন জিনিস চুরি করত এবং সেগুলো বাজারে বিক্রি করা ছিল ওদের কাজ। এভাবে অল্প সময়ের মধ্যেই ভিক্টরের কাছে অনেক টাকা চলে আসে। সেই সাথে ওর পরিবারের সদস্য সংখ্যাও বাড়তে থাকে। পরপর ভিক্টরের 3টা ছেলের জন্ম হয়, যাদের নাম সানি, ফ্রেডো এবং মাইকেল। একদিন ডন ফানুচি জানতে পারে ভিক্টর এবং তার সাথীরা মিলে অনেক টাকা পয়সা রোজগার করছে। এর জন্য সে ওদের কাছে নিজের ভাগ চাওয়ার কথা চিন্তা করে। এর কারণ ছিল, তার এলাকা ওইটা, মানে দাদাগিরি একমাত্র এখানে ডন ফানুচি করতে পারবে। ডন ফানুচির এই মনোভাবের কথা ভিক্টর যখন জানতে পারে, তখন সে তার সাথী ক্লিমেঞ্জো এবং স্যালভেটকে ব্যাপারটা জানায়। কিন্তু এই দুজন ভাবতে থাকে, যেহেতু এটা ফানুচির এলাকা, তাই তাকে একটা ভাগ দিয়ে দেওয়াই তাদের জন্য মঙ্গলকর। আর তা না হলে সে যখন ইচ্ছে তখনই তাদের উপর হামলা করে বসতে পারে। তাছাড়া এটা হলে ওরা ঠিকমতো চুরিও করতে পারবে না। কিন্তু ভিক্টরের এই কথাটাকে সঠিক বলে মনে হয় না। সে তার বন্ধুদেরকে এটাই বোঝানোর চেষ্টা করে যে আমরা 3 জন মিলে কাজ করি আর ও একা, তাই আমাদেরকে কেন কোনো কাজের ভাগ দিতে হবে ওকে। কিন্তু ভিক্টরের এই যুক্তির পরেও তার 2 সঙ্গী তার কথা শোনে না। এরপর ভিক্টর প্রসঙ্গ পাল্টে দেয়। সে তাদেরকে বলে, ঠিক আছে, তোমরা 2 জন ওকে তোমাদের অংশের টাকা দিয়ে দাও, আমি কয়েকদিন পরে আমার ভাগের টাকাটা দিব। এই কথাটা সেদিন ভিক্টর বললেও তার মনে চলছিল অন্য কিছু। ভিক্টরের মাথার মধ্যে যেটা চলছিল সেটা কেউ বুঝতে পারেনি। এরপর একদিন ভিক্টর ফানুচির সাথে দেখা করে, কিন্তু সে সেদিন তার ভাগ দিতে নয়, বরং ফানুচিকেই চিরতরে সরিয়ে দেওয়ার জন্য তার সাথে দেখা করে। আর এক সময় সে সুযোগ বুঝে ডন ফানুচিকে মেরে ফেলে। ফলে তার পরপরই নতুন একটা কাহিনীর সূচনা হয়। নিউ ইয়র্ক শহরে ভিক্টর কর্লিওন নাম চারপাশে ছড়িয়ে পড়তে থাকে এবং সবাই তাকে সম্মান করা শুরু করে। এরপর সময় বদলাতে থাকে। ভিক্টর তার বন্ধুদের সাথে অলিভ অয়েলের ব্যবসায় নাম লেখায়। এ কারণে তাদের জন্য দিনে ব্যবসা করা এবং রাতে চুরি করা আরও সহজ হয়ে যায়। এভাবেই সে একদিন নিজের শহর সিসিলিতে ফিরে আসে। হ্যাঁ, এটাই সেই শহর যেখানে সে একসময় তার পুরো পরিবারকে হারিয়েছিল। অবশেষে ভিক্টর তার শহরে ফিরে এসেছে। এই সিসিলিতেই সে তার পার্টনারদের সাথে মিলে অলিভ অয়েলের ব্যবসা শুরু করে। তো একদিন ভিক্টর তার পার্টনারদের সাথে ডন সিসিওর সাথে অলিভ অয়েলের ব্যবসার আলোচনার জন্য দেখা করতে আসে। সেদিন ডন সিসিও প্রথম ভিক্টরকে দেখে চিনতেই পারে না। সে বুঝতে পারে না যে সেই ছোট্ট ছেলেটা আজকের এই ভিক্টরে পরিণত হয়েছে। কিন্তু ভিক্টর ঠিকই মনে রেখেছিল, এখানে দাঁড়িয়েই তার চোখের সামনে তার মাকে মেরে ফেলেছিল এই পাষণ্ড ডন সিসিও। ডন সিসিও এ সময় ভিক্টরের কাছে তার বাবার নাম জিজ্ঞাসা করে, কিন্তু যখনই ভিক্টর তার নাম তাকে বলে, তখন ডন সিসিওর শরীরে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে বুঝে যান আজ তার জীবনের শেষ দিন হতে চলেছে। আর এর কিছুক্ষণ পর ভিক্টর ডন সিসিওকে খুন করে সেখান থেকে পালিয়ে চলে আসে। ভিক্টর সিসিলি থেকে সরাসরি আমেরিকায় ফিরে আসে।
প্রথমে আমেরিকা এবং অবশেষে ইতালির ডনকে মেরে বরং সে গডফাদার হিসেবে সকলের কাছে পরিচিতি পেয়ে যায়। ভিক্টর কর্লিওন সেই থেকেই গডফাদার হিসেবে যাত্রা শুরু করে এবং তারপর কেমন ছিল গডফাদারের জীবন সেটা আমরা গডফাদার মুভি সিরিজের প্রথম পার্টেই দেখেছি। এরপর আমাদের বর্তমান দৃশ্য দেখানো হয়। তখন সময় ছিল 1958 সাল। মাইকেল ততদিনে তার বাবার মতো অনেক খ্যাতি অর্জন করে ফেলেছে। বলতে গেলে সে তার বাবার তুলনায় 2 কদম এগিয়েই আছে। একদিন বাড়িতে মাইকেল একটা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে অনেক বিখ্যাত লোকদের আগমন ঘটে। তাদের মধ্যেই একজন সিনেটর ছিলেন। তিনি সেদিন সবার সামনে মাইকেলের প্রশংসা করতে থাকেন, কিন্তু একই সাথে তাকে নানা রকম হুমকিও দিতে শুরু করে। এই সিনেটর মাইকেলকে একা ডেকে নিয়ে আসার পর তিনি তাকে বলতে থাকেন, আমি সিনেটর হিসেবে বলছি, আমি যা চাই তাই এখানে করতে পারি। আজ সবার সামনে তোমার প্রশংসা করেছি, কিন্তু তুমি এটা ভেবো না যে তোমাকে কালকে আমি দুর্নাম করব না। এতে আমার কিছুই যায় আসে না। তাই তুমি ভালো কাজ বা মন্দ কাজ যেটাই করো না কেন, আমি খুব ভালো করেই জানি তোমার বাবা ইল্লিগাল কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং এখন তুমি তার দেখানো পথেই হাঁটছো। দেখো, আমি আগেই বলেছি আমার তাতে কিছুই যায় আসে না। আমার শুধু তোমার ব্যবসার একটা ভাগ চাই। মাইকেল সিনেটরের কথা শুনে খানিকটা চিন্তিত হয়ে পড়ে, কারণ আজ পর্যন্ত তার সাথে কেউ এভাবে কখনো কথা বলেনি। যেহেতু মাইকেলের সাথে এভাবে কেউ কখনো কথা বলেনি, তাই এই পলিটিশিয়ানকে তার পাত্তা দেওয়াটা উচিত নয় বলে সে মনে করে। তাই সে সিনেটর উঠে যাওয়ার পর তাকে বলে, শোনো সিনেটর, তোমাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমার উত্তর পাওয়ার জন্য। আমি এখনই তোমাকে আমার উত্তরটা জানিয়ে দিচ্ছি। আমি তোমাকে আমার থেকে এক মোটাও পয়সা দেব না। তুমি যেটা ইচ্ছে খুশি সেটা আমার বিরুদ্ধে করতে পারো। তো এরপর মাইকেলের সাথে দেখা করতে আসে জনি নামের এক লোক, যে একটা ইহুদি দলের সঙ্গে কাজ করত এবং সেই ইহুদি দলের লিডারের নাম ছিল হ্যামেন রোথ। আসলে হ্যামেন রোথ মাইকেলের সাথে জুয়ার ধান্দায় ঢুকতে চাইছিল এবং সেজন্যই রোথ তার লোক জনিকে তার কাছে পাঠিয়েছিল। যদিও মাইকেলের আঙ্কেল ফ্রাঙ্ক এসবের মধ্যে মোটেও ঢুকতে চাইছিল না এবং উনি মাইকেলকে রথের থেকে দূরে থাকতেও বলেছিলেন। কিন্তু মাইকেল তো কারো কথা শোনার পাত্র ছিল না। সে আগে থেকেই তার সিদ্ধান্ত মনে মনে ভেবেই রেখেছিল। এরপর মাইকেলের বোন কনি একদিন তার সঙ্গে দেখা করতে আসে। এই কনি ছিল সেই মেয়েটা যার স্বামীকে মাইকেল কয়েক বছর আগে নিজ হাতে খুন করেছিল, কিন্তু তারপরও সে দ্বিতীয় আরেকটি বিয়ে করে নেয়। এর কিছু মাস পর কনি আবার তার দ্বিতীয় স্বামীর কাছ থেকেও তালাক চেয়ে বসে, আর এখন কনি আবার নতুন একজন বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চলেছে। মূলত সে কারণেই কনি তার ভাইয়ের কাছে কিছু টাকা সাহায্যের জন্য এসেছিল, কিন্তু মাইকেল সেদিন কনির প্রস্তাবে সাড়া দেয় না, কারণ কনির এরকম কর্মকাণ্ডের জন্য মাইকেলের পরিবার খুব সাফার করেছিল। এত ঝামেলার মধ্যে মাইকেলের কাছে তার পরিবারের সাথে সময় কাটানোর কোনো উপায়ই ছিল না। লোকেরা তার সাথে এমনভাবে দেখা করতে আসতো যেভাবে মাইকেলের বাবা অর্থাৎ গডফাদারের সাথে সকলে দেখা করতে আসতো। মাইকেলের বাবা অনেকটাই তার মতোই ব্যস্ত ছিল, এমনকি তার নিজের মেয়ের বিয়েতেও তার অংশগ্রহণ করার সময় ছিল না। মাইকেলও ইদানিং তার বাবার মতোই ব্যস্ত হয়ে পড়েছে। যা হোক, এর মধ্যেই মাইকেল যে কোনোভাবেই হোক না কেন তার হোটেল এবং ক্যাসিনোর ব্যবসাটাকে লিগাল করতে চাইছে, কেননা তার স্ত্রী গাই অ্যাডামসকে সে কথা দিয়েছে যে 5 বছরের মধ্যে সে তার সকল ব্যবসাকে লিগাল করে ফেলবে। কিন্তু ইতিমধ্যে 7 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে তার কাজগুলো শেষ করতে পারেনি। ফলে এসব কারণে তার স্ত্রীর সাথে মাঝে মধ্যেই তার গ্যাঞ্জাম লেগেই থাকে। এরপর একদিন রাতে একটা অনুষ্ঠান শেষ হওয়ার পর মাইকেল তার নিজের ঘরে ফিরে আসে। এ সময় তার স্ত্রী ঘুমিয়েছিল, কিন্তু সে আসতেই অ্যাডাম জেগে যায়। এ সময় মাইকেল একটা বিষয় খেয়াল করে। সে দেখতে পায় তার রুমের একটা জানালা খোলা রয়েছে। তাই সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই জানালাটা কে খুললো আর
এটা বলতে বলতেই সে যখন পর্দাগুলো ঠিক করতে যায়, ঠিক তখনই বাইরে থেকে সেই জানালা লক্ষ্য করে শুরু হয় গুলিবর্ষণ। এই গুলির হাত থেকে বাঁচতে মাইকেল তখন আত্মরক্ষার জন্য নিচে শুয়ে পড়ে এবং তার স্ত্রীকেও বাঁচিয়ে নেয়, কিন্তু তার সম্পূর্ণ ঘর তছনছ হয়ে যায়। এই হামলায় জীবন বেঁচে যায় মাইকেলের। তবে এই ঘটনার পর মাইকেল তার পরিবারের উপর কারা এই হামলার জন্য এত বড় সাহস করলো সেটা ভেবে অপমানিত বোধ করে এবং তার মনে বড় একটা ছাপ পড়ে যায়। সেই ঘটনার সঙ্গে সঙ্গে সে তার লোকদের আদেশ দেয় হামলাকারীদের যেভাবেই হোক জীবিত তার সামনে নিয়ে আসতে। কিন্তু হাজার চেষ্টা করার পরও সেই শুটারদের আর খুঁজে পাওয়া যায় না। তখন মাইকেলের মাথায় একটা বুদ্ধি আসে। এজন্য সে তার ভাই টমের সাথে প্রথমে দেখা করে এবং তার ভাইকে কিছুদিনের জন্য তার সকল বিজনেসের দায়িত্ব দিয়ে দেয়। এমনকি মাইকেল তার পরিবারের সকল দায়িত্বটা টমের হাতেই ন্যস্ত করে। মাইকেলের এটা করার কারণ ছিল সে যাতে তার শত্রুকে দ্রুত চিনতে পারে। মাইকেলের বাবার একটা কথা তার মনে পড়ে যায়, কাছের কেউই ওর শত্রু, ঘরের শত্রু বিভীষণ। কিন্তু সে কে ছিল, এই চিন্তা নিয়েই মাইকেল একটা জায়গায় আসে। মাইকেল এবার সেই হেমন রথের কাছে আসে, কিন্তু সে দেখতে পায় এই হেমন রথ অনেকটা বয়সী টাইপের এবং মাঝে মধ্যেই অসুস্থ থাকত। সে মাইকেলকে দেখে বলে, তুমি ওই লোকদের কোনো খবর পেলে যে তোমার বাসার উপরে হামলা করেছিল? কিন্তু মাইকেলের পুরো সন্দেহ ছিল এই রথের উপরেই। কিন্তু সেদিন সে তার মনোভাবের কিছুই বুঝতে দেয় না, কারণ তখনও তার খোঁজা বাকি ছিল। তার ঘরের শত্রু বিভীষণটা আসলে কে, তাই সে সন্দেহ প্রকাশ করেও কোনো ঝুঁকি নিতে চাইছিল না। সে নিশ্চিত ছিল এই রথই পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে। সেদিন তার উপরে সন্দেহের বিষয়টা অগ্রাহ্য করে মাইকেল তার উপরে হামলার সব দোষ নিজের আঙ্কেল ফ্রাঙ্কের উপর চাপিয়ে দেয় এবং তাকে বলে, এই কাজ পাক্কা আমার আঙ্কেল করেছে, কারণ ওনার সাথে আমার পারিবারিক একটা দ্বন্দ্ব চলছে এবং উনি কখনোই আমার সাথে যে আমি বিজনেস করছি সেটা চান না। এই কথাটা বলার পর মাইকেলও তার আঙ্কেলের সাথে দেখা করতে আসে। তার সাথে দেখা করার পর সে তাকে প্রশ্ন করে, আপনি কি জানেন সেদিন আমার ঘরে গিয়ে শ্যুট করেছিল কে? জবাবে আঙ্কেল বলে, এই কাজ রথেরই হবে, আমি নিশ্চিত। আঙ্কেলের কথায় মাইকেল উত্তর দেয়, আমারও তাই মনে হয়, কিন্তু আমি ওকে এখনই মারতে চাইছি না, কারণ আমার বাবা সবসময় বলতেন ব্যবসার সময় বন্ধুদের নিজের কাছে রাখতে হয় আর শত্রুদের তার থেকেও আরও কাছে রাখতে হয়। ওই রথকে মারা আমার বাম হাতের খেলা, কিন্তু তার আগে আমার ঘরের ভেতরের আসল শত্রুকে খুঁজে বের করতে হবে। কাজেই আপনার কাছে আমি অনুরোধ করছি যে আপনিও রথের সাথে কাজ শুরু করবেন, যাতে ও আমার উপরে আরো বিশ্বাস রাখতে পারে। ফ্রাঙ্ক সেদিন মাইকেলের কথাটা মেনে নেয় এবং রথের লোকের সাথে দেখা করতে একটা বারে আসে, কিন্তু বিশেষ কোনো লাভ হয় না সেখানে গিয়ে। উল্টো রথের লোকেরা তাকে মারার চেষ্টা করে, কিন্তু পুলিশ সে সময় সেখানে সময় মতো পৌঁছে গেলে ফ্রাঙ্কের জীবনটা বেঁচে যায়। অন্যদিকে সেই সিনেটর তার রাজনীতির নোংরা পথে চলতে গিয়ে কিছুদিন আগে মাইকেলের ব্যবসা থেকে নিজের ভাগ চেয়েছিল, কিন্তু একদিন সে এক মহিলার মার্ডার কেসে ফেঁসে যায়। ফলে বেচারার মান সম্মান একেবারেই শেষ হয়ে যায়, এমনকি পার্টি থেকেও তাকে বের করে দেওয়া হয়। ফলে তার টমের কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না। তো তাকে টম বলে, আমি আপনাকে এই কেস থেকে বের করে আনব, কিন্তু এর পরিবর্তে আপনাকে এই ওয়াদা করতে হবে কখনোই আপনি মাইকেলের ব্যবসার ভাগ চাইবেন। টমের কথা শোনার পর আসলেই বেচারা সিনেটর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। শেষে সে টমের কথাতেই রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মাইকেল রথের বিশ্বাস অর্জন করে ফেলে এবং দুজনে একদিন একটা আন্ডারওয়ার্ল্ডের মিটিংয়ের জন্য কিউবায় চলে আসে। সেখানে গিয়ে তারা প্রেসিডেন্টের সাথে দেখা করে। মিটিং শেষ হওয়ার পর তারা দুজনে নিজেদের হোটেলে যখন চলে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় রাস্তায় সরকার বিরোধী একটা আন্দোলন চলছে। পুরো শহরে বিশৃঙ্খলা
পুলিশ এবং মিলিটারি মিলে ব্যাপারটাকে নিয়ন্ত্রণে আনার অনেক চেষ্টা করছে। আর এই হাঙ্গামার মধ্যে একজন লোক মানববোমা হয়ে নিজেকে পুলিশের একটা গাড়ির সামনে একেবারে শেষ করে দেয়। এই পুরো বিষয়টা মাইকেলকে গভীরভাবে ভাবায়। সে পর্যবেক্ষণ করে এবং সে আপন মনে বলে, এখানে ব্যবসা করা আমাদের জন্য হয়তো নিরাপদ নয়। কিন্তু তার কথাটা রদ শুনে ফেলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে দেশের রাষ্ট্রপতি তাদের সাথে আছে, সেখানে ভয় কিসের। এখন আমরা আমাদের সব খারাপ কাজগুলো এখান থেকে করতে পারবো, আর দেশের পুলিশ আমাদের একটা চুলও ছিঁড়তে পারবে না। যদিও মাইকেল ধীরে ধীরে সব বুঝতে পারে, যেভাবে কিউবার জনগণ সরকারের উপর ক্ষেপে উঠেছে, সেখানে খুব শীঘ্রই এই সরকারের পতন হবে। এর কদিন পর মাইকেল তার বড় ভাই ফ্রেডোকে $20 মিলিয়ন একটা ডিল নিয়ে কিউবায় পাঠায়। মাইকেলের কথা অনুযায়ী সে কিউবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। এক সন্ধ্যায় রথ মাইকেলকে বলে, তোমার ভাই যে $20 মিলিয়ন কিউবায় নিয়ে এসেছে, সেটা আমাকে দিয়ে দাও, আমি ডিলটা করি। এটা শুনে মাইকেল পুরোপুরি ঘাবড়ে যায়। সে ভাবে, এই মানুষটা কিভাবে তার ভাইয়ের কাছে টাকা পাঠানোর কথাটা জানলো। এরপর সে পরের দিন সন্ধ্যায় ফ্রেডোকে একটা পার্টিতে নিয়ে আসে। সেখানে সে তাকে জনি এবং বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে এটাও বলে, যে লোকটা আমার মারার চেষ্টা করেছিল সে আর কেউ নয়, বরং রথ নিজেই। এটার বদলা আমি নিউ ইয়ারেই নেব। পরিকল্পনা মতো নতুন বছরের প্রথম দিন রাতে মাইকেলের লোকেরা রথকে যখন শেষ করতে যায়, তখন আশ্চর্যজনকভাবে দেখা যায় রথ তাদের সেই হামলা থেকে বেঁচে গিয়েছে। রথের প্রিপারেশন দেখে মনে হচ্ছিল যে সে এই হামলার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত। এর অর্থ হচ্ছে রথকে মেরে ফেলার এই খবরটা রথের কাছে আগে থেকেই কেউ পৌঁছে দিয়েছে। এই ব্যর্থতা মাইকেলকে একটা বিষয় চিন্তিত করে তোলে। ওর ঘরের শত্রু বিভীষণ আর কেউ নয়, বরং ওর বড় ভাই ফ্রেডো। কারণ রথের উপর যে হামলা হবে এই কথাটা মাইকেল শুধুমাত্র ওর ভাইকেই বলেছিল, আর কাউকেই সে জানায়নি। সেই সাথে আগের পার্টিতে জনিকে সে যে আগে থেকেই চিনত এবং $20 মিলিয়ন কথা রথ ওর কাছ থেকেই যে জানতে পারে, এটা সে পরিষ্কার হয়ে যায়। তার মাথায় শুধু একটা কথাই বাজছিল, ফ্রেডোই আসল অপরাধী, যার কারণে দিনে দুপুরে ওর বাড়িতে হামলা চালাতে সাহস করেছে গুন্ডারা এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। মাইকেল পরের দিন একটা পার্টিতে ফ্রেডোকে জড়িয়ে ধরে এবং বলে, আমি জেনে গেছি ওই ধোঁকাবাজ এবং গাদ্দারটা তুমি। শেষে কিনা তুমি আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলে। কেন ভাই, কেন? আমি তোমার কোন অধিকার থেকে বঞ্চিত করেছি বলো, যে তুমি শত্রু পক্ষের সাথে হাত মিলিয়ে নিজের পরিবারের পেছনে লেগে গিয়েছ? মাইকেলের এই কথা শুনে ফ্রেডো ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে আসে। ওই দিন সন্ধ্যায় জনগণের আন্দোলনের কাছে কিউবার সরকারের পতন ঘটে এবং এর জন্য ওখানকার বাইরে আসা সকল ব্যবসায়ীকে নিজের দেশে ফেরত আসতে হয়। তো বাড়ি ফিরে আসার পর মাইকেল টমের কাছ থেকে শুনতে পায় তার স্ত্রীর একটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, যা শুনে মাইকেল অনেক বেশি কষ্ট পায়। ওদিকে রথ মাইকেলকে ফাঁসানোর জন্য আরেকটা প্ল্যান তৈরি করে, যেখানে সে একজন লোককে দিয়ে মাইকেল এবং ওর বাবার অসৎ ব্যবসাগুলোর উপরে একটা কেস ফাইল করে এবং দেখা যায় সরকার এই কেসের বিষয়টাকে আমলে নিয়েছে এবং মাইকেলের বিরুদ্ধে তদন্ত করার জন্য একটা আলাদা টিম গঠন করে দিয়েছে। এরপরে একদিন এই কেসটা শুনানি শুরু হয় এবং মাইকেলকে সেখানে যেতে হয় এবং মাইকেলকে সেখানে সশরীরে উপস্থিত হতে হয়। কিন্তু অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও মাইকেল তার অপরাধের কথা এবং তার বাবার বিষয়ে যেসব কমপ্লেইনগুলো এসেছে সেগুলো টোটালি অস্বীকার করে। মাইকেল শুধু এটাই বলে, এসব অপবাদ এবং সম্পূর্ণ মিথ্যা। অতীতে সে নিজের দেশের জন্যই লড়াই করেছে, নিজের জীবন উৎসর্গ করেছে দেশের জন্য, বরঞ্চ তার সাহসিকতার জন্য সে কিছু মেডেলও পেয়েছে।
এবং এখনো পর্যন্ত আমেরিকার কোথাও কোনো থানাতে তার নামে একটা এফআইআরও নেই। তাহলে ওকে এখানে নিয়ে আসে খামোখা। সময় নষ্ট করার মানেটা কি, একথা শোনার পর আদালত অনেকটা দ্বিধায় পড়ে যায়। কিন্তু জুরি কমিটি এটা মানতে নারাজ। তার আদালতকে বলে আরও 1 সপ্তাহ সময় তাদের দরকার। এই 1 সপ্তাহের ভেতরে তারা মাইকেলের উপরে শক্ত কোনো প্রমাণ জোগাড় করবে। কোর্ট শেষ পর্যন্ত এই কথাটা মেনে নেয় এবং আগামী শুনানির একটি তারিখ নির্ধারণ করে দেয়। এরপরে পুলিশ মাইকেলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু বিশেষ কোনো লাভ হয় না তাদের। অনেক চেষ্টার পর তারা মাইকেলের আঙ্কেল ফ্রাঙ্ককে তার বিরুদ্ধে কথা বলার জন্য রাজি করায়। আর তার আঙ্কেলও এটা চাইছিল মনে মনে, কারণ সে বুঝেছিল মাইকেল যেহেতু তাকে দিয়ে রোবকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, তাই তাকেও হয়তো মাইকেল কোনোদিন সরিয়ে দেবে। মূলত সেই চিন্তা থেকেই সে পুলিশকে সহায়তা করতে রাজি হয়ে যায় এবং মাইকেলের বিরুদ্ধেই একটা প্রতিশোধ নিতে চায়। কিন্তু এই বিষয়টি মাইকেল বুঝতে পারে, তাই সে ফ্রাঙ্কের একটা লোককে বন্দি করে রাখে। আর এই বিষয়টা জানার পর ফ্রাঙ্ক আদালতে মাইকেলের পক্ষে সাক্ষী দেয়। ফলে দেখা যায় মাইকেল এই অভিযোগ থেকে চিরতরে মুক্ত হয়ে যায়। আপাতত বেশ কিছু ঝামেলার পর একদিন যখন মাইকেল বাড়িতে থাকে, তখন তার স্ত্রী অ্যাডামস তাকে বলে সে তার এই বাসায় থাকতে চায় না। অ্যাডামসের কথা হলো, তুমি কখনোই তোমার খারাপ কাজগুলোকে ছাড়তে চাও না এবং পারবেও না, আর এই জন্যই বাচ্চাদের জীবন ক্ষতির মুখে রয়েছে এবং এটা আমি একদমই চাই না। আর এই জন্য আমি আমার দ্বিতীয় সন্তানকেও ইচ্ছে করে নষ্ট করেছি, কারণ এই ঘরে পুত্র সন্তান জন্মানোর মানেই হচ্ছে সে পরবর্তীতে হয়তো এরকম একজন ডন হবে। আমি আমার সন্তানদের সাথে এটা মোটেও হতে দেব না। তোমার বাবা যেখানে একজন গুন্ডা ছিল, তুমি নিজেও তোমার বাবার মতোই গুন্ডা হয়েছ। স্ত্রীর মুখে এই কথা শোনার পরপরই মাইকেলের রাগ মাথায় উঠে যায়। সে তার স্ত্রীকে একটা জোরে থাপ্পড় মারে এবং দূরে ফেলে দেয় এবং সে চিৎকার করে তাকে বলতে থাকে, তোমার যেখানে যাওয়ার চাও, কিন্তু আমার বাচ্চা এখানেই থাকবে। এরপর মাইকেলের সাথে দেখা করতে আসে ফ্রেডো। সে একদিন মাইকেলকে বলে, আমি জানতাম না যে তারা তোমাকে মারতে চাইছিল। ওরা আমাকে শুধু এটুকুই বলেছিল যে আমি ওনাদেরকে তোমার কাজের বিষয়ে বললে তারা তাদের ব্যবসায় লাভবান হবে এবং সেখান থেকে একটা ভাগ আমাকে দেবে। আমি কি ভুল করেছিলাম বলতে পারো? বাবা তোমাকে গডফাদার বানিয়ে সবার সাথে ব্যবসা করার সুযোগ দিয়েছে, অথচ আমি বড় ভাই হওয়া সত্ত্বেও এখানে আমার কোনো অধিকারই নেই। শুধু তোমার লোকের উপরে নজর রাখা ছাড়া আমি কি এজন্যই এখানে ছিলাম? আমার জীবন তো স্বাধীনতা বলতে কিছুই নেই। এই কথা শুনে মাইকেল ওর ভাইকে সেখান থেকে সাথে সাথে চলে যেতে নির্দেশ দেয় এবং তাকে বলে সে যেন কখনোই তার সামনে না আসে। এর কিছুদিন পর মাইকেলের মা মারা যান। এতে মাইকেল একেবারে ভেঙে পড়ে। শোক সবাই মাইকেলের বোন তার কাছ থেকে আবার আসে এবং তাকে বলে, সত্যিই তুমি বাবার গদিতে বসার আসল যোগ্যতা রাখো। তুমি আমাকে কত বুঝিয়েছো, কিন্তু আমি বুঝিনি, যার শাস্তি আমাকে পেতে হয়েছে। তুমি যা করেছো পরিবারের জন্য ভালো করেছো। এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি এখানেই থাকবো আর কখনো তোমাদের ছেড়ে একা একা যাব না। কিন্তু দয়া করে তুমি ফ্রেডোকে মাফ করে দাও। বেচারা অবুঝ, সে বুঝতে পারেনি কিছু টাকার জন্য বিশ্বাসঘাতকতা করেছে। নিজের বোনের কথা শুনে মাইকেল এবার ফ্রেডোকে মাফ করে দেয়। এরপরে মাইকেল আর টম মিলে একদিন রথের হিসাব চুকিয়ে ফেলার জন্য একটা বুদ্ধি বের করে। তারা দিন দুপুরে এয়ারপোর্টে জনমানুষের মধ্যেই তাকে গুলি করে মেরে ফেলে। এরপর একদিন মাইকেল বুদ্ধি করে ফ্রিডোকেও সরিয়ে দেয়। তাকে মাছ ধরার কথা বলে তাকে শেষ করে ফেলে। সে নিজের ভাইকে মেরে ফেলার একটা কারণ ছিল। মাইকেলের কাছে কারণটা তার বাবা তাকে শিখিয়েছিল, শত্রুকে একবার মাফ করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে কখনোই মাফ করা যায় না। যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে এক ভুল বারবার করবে। নিজের ভাইয়ের মৃত্যুর পর এখন শুধুমাত্র একজন বেঁচে ছিল, সেটা হচ্ছে তার আঙ্কেল ফ্রাঙ্ক, যে কিনা মাইকেলের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিল। কিন্তু এখানে আঙ্কেলকে মারার জন্য মাইকেলকে আলাদাভাবে কিছুই করতে হয়নি। ফ্রাঙ্ক ভালো করেই জানতো মাইকেল কখনো না কখনো তার উপরে বদলা নেবে। তাই সে নিজেই একদিন নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করে।
এরপর আমাদেরকে মাইকেলকে দেখানো হয় যে সম্পূর্ণ একলা বসেছিল। এখানে সে সম্পূর্ণ একা, পুরোপুরিভাবে সে একা হয়ে গিয়েছে। ওর বাবা যে কিনা ওর আদর্শ ছিল, সেও এই দুনিয়াতে আর নেই, ওকে রেখে চলে গিয়েছে। তার মার মৃত্যু ঘটেছে, ভাইরা একে একে মারা গিয়েছে এবং অবশেষে সে একেবারে একা হয়ে গিয়েছে। মাইকেল এখানে গডফাদার তো হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু সে তার বাবার মতো কখনোই হতে পারেনি। কারণ তার বাবা ভিটো কর্লিওন তার পুরো পরিবারকে সবসময় সঙ্গে নিয়ে চলত, একসাথে শক্ত হয়ে জীবনযাপন করত। সে এই পরিবারই তার সব কিছু ছিল, যেটা পালন করতে মাইকেল পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। বলা যায় তার এই আফসোস হয়তো চিরকালের জন্যই থেকে যাবে। মূলত এর মাধ্যমেই গডফাদারের দ্বিতীয় পর্বটি শেষ হয়। ধন্যবাদ।